আমাদের এই রেকর্ডেড সেকশনে বা এই রেকর্ড বিষয় যে পুরোপুরি ওয়াকিবহাল চন্দন চ্যাটার্জি। চন্দন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে এবং বর্তমানে চন্দন হসপিটালে আছে। আজকে সকালের খবর অনুযায়ী ওকে সম্ভবত আগামী রবিবার হসপিটাল থেকে ছেড়ে দেবে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করছি। ওর অভাব নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। যাই হোক, আপনাদের পূর্ণ সহযোগিতা আছে বলেই আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। আমি প্রত্যেকবারই বলি, এবারও বলছি যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা আমাদের কাছে যে সমস্ত পুরোনো গানের রেকর্ড আছে তার তালিকা দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় 1600 গানের তালিকা আমরা তুলতে পেরেছি। আমাদের কাছে তো প্রায় 4500-5000 রেকর্ড। ধীরে ধীরে আমরা সেই তালিকাটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন যে আমাদের কাছে কি গানের রেকর্ড আছে। আর একটা অনুরোধ, এটাও আমি প্রত্যেকবার করি যে আপনারা যাওয়ার সময় আমাদের যদি একটু আপনাদের কমেন্টগুলো দিয়ে যান যে আমরা কিভাবে এটা আরো ভালো করতে পারি, উন্নতি করতে পারি, বা আপনাদের যে সমস্ত সাজেশন গুলো আছে এগুলো একটু বাইরে একটা খাতা থাকে, সেখানে যদি একটু লিখেন। আর একটা অনুরোধ, মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট মোডে রাখবেন। একটা অনুষ্ঠান চলার সময় হঠাৎ ফোনটাকে দিলে অসুবিধা হয়। সম্পূর্ণ এই অনুষ্ঠানটা পরিচালনা, পরিকল্পনা সবটাই আমাদের অন্যতম সদস্য উৎপল চৌধুরী করে। তাকে সাহায্য করে অর্পণ আজকে আছে, অর্পণ এবং চন্দন। আমি আর কথা বাড়াবো না, আমি উৎপলদাকে অনুরোধ করব আজকের অনুষ্ঠান শুরু করার। মিউটি জানাতে হয়, মিউটি ফোন করে নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই সমাগত শ্রোতৃবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই সন্ধ্যায় বাংলা অন্যদয়ের আসনের গানের তৃতীয় পর্বে জানাই স্বাগত, সুস্বাগত। আমরা এটা নিয়ে আমাদের ষষ্ঠ অনুষ্ঠান। প্রথমে ছিল আমাদের রবি সিজনী, তারপরে ছিল সলিল সন্ধ্যা, তারপরে নজরুল, তারপরে আধুনিক গান, এবং তারপরে মাসিক অনুষ্ঠান, এবং আজকে আবার আমরা আধুনিক গানের দ্বিতীয় পর্বে এসেছি। এই কারণে আমাদের আধুনিক গানের যে সংগ্রহ সেটা অনেক। তার মধ্যে আমরা আমাদের মনে হচ্ছে আগে আপনাদের যে গান শুনেছি তার থেকে আরো অনেক বেশি ভালো গান শোনাবার সুযোগ যখন আসে আমরা সেই গান নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে এই অনুষ্ঠানকে আমরা যে চালাচ্ছি বা করছি, সেখানে যে কথা আপনারা সঞ্জিতের মুখে শুনলেন যে আমাদের কিছু কিছু সমস্যা হঠাৎই এসে যায়, এবারও সেটা এসছে এবং খুব আকস্মিকভাবে এসছে। আমরা একটু দিশাভাবে এগিয়েছি। তো আমার সঙ্গে আমার অনুজপতি সঙ্গীতের পুনরাত হয়, তখন আমি একটু নিরাশ, হতাশ, একটু সংশয় ছিল। তো আমাকে সবসময় এনকারেজ করে। তো এবার আমার সঙ্গে পুনরাতের পর আমি যখন একটু হতাশ, তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, এটি কবিতার নট। সেটাই আপনাদের শেয়ার করি আজকে।
যে মেসেজটা পাঠিয়েছে সেই হলো, সব সময় কি ভালো বলবে লোকে, মন্দ কথা শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাতে এমন মাথা পড়বে নিচু। এ তো প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনে চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর তুলে দেয় সবটা শিশির জলে। শঙ্খ ঘোষের বিশ্বাস এই ইয়েটা আমাকে পাঠিয়েছে সঞ্জীব। পরে আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে আবার নতুন করে নেমে পড়েছি। আজকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আপনাদের তো নিশ্চয়ই রেকর্ডিং গান শোনাবো। আমাদের মধ্যে 90 ঊর্ধ্ব সদ্য কৈশোর তরুণ সত্যব্রত চট্টোপাধ্যায় রয়েছে। সত্যদা, আপনাকে একটু এখানে আসতে হবে। এই বয়সে উনি কিন্তু প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকেন, এটা একটা আমাদের কাছে বিশাল পাওনা। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ মুখোপাধ্যায়। বিকাশ দা, আপনাকেও আমি এই মঞ্চের সঙ্গে একটু আগ্রহ অনুরোধ করছি। বিকাশ মুখোপাধ্যায়, আপনি দয়া করে একটু এখানে আসুন। আগে আমাদের অনুষ্ঠানটি যেভাবে শুরু করব, ধন্যবাদ। চ্যাটার্জিরা শুধু রুবি থেকে আসেন। এদিক দিয়ে আসুন, এখান দিয়ে চলে আছে চ্যাটার্জিরা আপনি যান। ঠিক আছে, ধরে ধরবে না। যাদের নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের অর্থ বার্ষিকী যদি বলি, যে 6টি অনুষ্ঠানের পর আজকে এই 6টি অনুষ্ঠানে আমরা আমাদের এই লাইব্রেরির প্রবীণ, অগ্রজ প্রবীণ এবং আমাদের শ্রদ্ধেয় দুই প্রবীণ আমাদের মেম্বার রয়েছেন। সব থেকে বড় কথা, সত্যদা 90 বছর পেরিয়ে গেছে, তার সত্ত্বেও এখানে আসেন আমাদের উৎসবে। আর বিকাশদাকে আমরা শুধু এই অনুষ্ঠানে নয়, সমস্ত অনুষ্ঠান, যত রামমোহন লাইব্রেরির অনুষ্ঠানে উনি উপস্থিত থাকেন। তো এই দুজনকে আমরা একটু সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠানটি করব। আমাদের আজকে যে অনুষ্ঠানটি করব সেটি আমাদের সামান্য স্মৃতি উপহার ওদের হাতে তুলে দেব। আমাদের স্বাদ অনেক, স্বার্থ কম, কিন্তু স্বাদ আর অসাধ্যের ফারাকটা আমরা মেলাবার চেষ্টা করি এই সামান্য স্মৃতি উপহারের মধ্যে দিয়ে, শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে। আমি সত্যব্রতের হাতে সঞ্জিতকে বলবো একটু আসতে। আমাদের রামমোহন লাইব্রেরির সেক্রেটারি সঞ্জিত মিত্রের হাত দিয়ে ওর হাতে আমাদের দ্বিতীয় শুভেচ্ছা এটি তুলে দিলেন আমাদের রামমোহন লাইব্রেরি সঞ্জিত মিত্র। আমি এবার কলকাতা ছায়ানট কলকাতার সভাপতি মাননীয়া সঙ্গীতা মল্লিক রয়েছেন, ওকে ডাকছি। সঙ্গীতা মল্লিকের হাত দিয়ে বিকাশদার হাতে আমরা আমাদের সামান্য প্রীতির উপহারটি তুলে দেব। ছায়ানট কলকাতা যারা অত্যন্ত নজরুল মুখে থাকে, নজরুলকে নিয়ে তাদের সমস্ত কর্মকাণ্ড এবং নজরুলের অনুষ্ঠান, নজরুলের জীবনী, নজরুলের গান, কবিতা, এই সঙ্গে তাদের সারা বছরের অনুষ্ঠান থাকে। এবং আজকে আমরা সত্যদার কাছ থেকে, হ্যাঁ সত্যদা, আজকে আপনার কি মনে হচ্ছে? আমার আমি
প্রথমে সবাইকে আমার আদর সম্ভাষণ জানাচ্ছি। শুধু বয়স ছাড়া আমার আর কোনো বিশেষ যে কোয়ালিফিকেশন আছে এই ধরনের সম্মান পাওয়ার বলে আমি মনে করি না। যাই হোক, আমি দু একটা কথা বলতে চাই। এটা হচ্ছে যে আপনারা শুনে অবাক হবেন যে আমি লাইব্রেরি মেম্বার 1951 সাল থেকে 1957 সাল অব্দি আমার খুব ইচ্ছে ছিল। কারণটা বলছি, আমি বঙ্গবাসী কলেজের স্টুডেন্ট ছিলাম 51 থেকে 55। তো গ্রামে যেতাম, সাতপুরা রোড দিয়ে, আমার সাতপুরা রোড দিয়ে গ্রামে যেতাম, খেয়াল স্টেশনে নামতাম, নেমে কলেজে যেতাম। যেতে যেতে লাইব্রেরিটাকে দেখতাম, দেখে মনে হতো যে লাইব্রেরি মেম্বার হলে ভালোই হয়। তারপরে কলেজে গিয়ে সব ভুলে যেতাম। কলেজে গিয়ে আপনার কত অ্যাট্রাকশন হই, ওদিকে গিয়ে আমাদের কলেজ স্ট্রিটে চাচার হোটেল, বসন্ত কেবিন, তারপরে বেলফোর্স, পাইওনিয়ার, জ্ঞানবাবু চায়ের দোকান তখন ছিল, এইসব করে আর এ নাবা হতো না। তারপরে আপনার 55 থেকে 57 পোস্ট গ্রাজুয়েট করি আমাদের কলেজ অফ সায়েন্স থেকে, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স, এই ঢিউ ছোড়া দূরত্বে। কিন্তু তখন ওই একই ব্যাপার, ওখান থেকে চলে যেতাম ওইদিকে সব বন্ধু বান্ধবদের সঙ্গে। তো সেইটা মিস করে গেলাম। তারপরে চাকরিতে ঢুকলাম, তখন আর এদিকে আসা হতো না। তারপরে রিটায়ার করার পর ভাবলাম, অনেকদিন পরে রিটায়ার করার পরে অনেকদিন বাদে হঠাৎ মনে হলো 23 সালে এখন মনে হচ্ছে এই লাইব্রেরি মেম্বার হতে হবে। এখানে চলে এলাম 23 সালের ফেব্রুয়ারি মাসে, ডক্টর মনে পড়ছে আমার। 23 সালের ফেব্রুয়ারি মাসে এসে আমি এদের দুজনকে দেখলাম, আমাদের সেক্রেটারি মশাই আর ট্রেজারার, আমার দুটি ভাই, দুটি মিত্র। আমি দেখে প্রথমেই তাদেরকে খুব ইমপ্রেস হলাম, যে খুবই মনে হলো আমার যে যথেষ্ট সাংগঠনিক কাজে খুবই পাকাপোক্ত। আমার তো 40 বছরের সরকারি চাকরি অভিজ্ঞতা, সুতরাং একটু বুঝে উঠতে খুব সময় লাগে। পরে আমি দেখলাম যে আমার ধারণা ঠিক। তা আমি ওদের মানে ওদের প্রথমে ওরা আমাকে ভালোবেসে আপন করে নিলেন। আমি মেম্বার হয়ে গেলাম। তারপরে এই 23 থেকে 26 আজকে ধরুন 3 বছর হলো আমি লাইব্রেরি মেম্বার, এবং আমি নিজেকে খুব লাইব্রেরি মেম্বার হিসেবে আমি খুব নিজেকে আমি গৌরবান্বিত মনে করি। আমি এখানে যাদের কাছে এখানে বেশি আসতে পারি না লাইব্রেরিতে, যখন আছি তখন যে ভালোবাসা পাই সবাই কাছ থেকে, তার জন্য আমার বারবার আসতে ইচ্ছে করে। কিন্তু আমার সময়, সুযোগ এবং আমার বয়সের কারণে আমি আসতে পারি। এই অনুষ্ঠানটা আমি মোটামুটি আসার খুব চেষ্টা করি। এটা খুবই ভালো হচ্ছে, এবং আমাদের পুষ্পবাবু এত ভালোভাবে পরিচালনা করেন যে ওর জন্যই আরো এই অনুষ্ঠানটি দেখতে আসতে ইচ্ছে করে। আমি অনেক কথা বললাম আপনাদের, ধন্যবাদ। আমাকে যে সম্মান দিয়েছেন আপনারা আজকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বিকাশ দা, এটা শুনে নিন। বলার মতন কিছুই নেই, কেননা এতই মানে ব্রাহ্মণ লাইব্রেরির সঙ্গে আমার ঘনিষ্ঠতা, সেই জন্য সবাইকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে কবে থেকে যে আমি ব্রাহ্মণ লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়েছি আমি সেটাই চিন্তা করছিলাম, কিন্তু এটা ঠিক
স্মরণে এখন আনতে পারছি না। সেই কবে ছোটবেলাতে এসেছিলাম লাইব্রেরির দরজায়, এটা এখন মানে অতীত হয়ে গেছে। কিন্তু তবুও আমার লাইব্রেরি একদম যেন চুম্বকের মতন আমাকে টানে। যখন যেখানে যাই মানে আমার লাইব্রেরি ঘটনাবলী, সমস্ত জিনিসপত্রগুলো এবং সেই সব বন্ধু বান্ধব, এইসব যারা যারা যখন পুরোনো দিনে আসতেন তাদের স্মৃতিগুলো মনে পড়ে। কিন্তু আজ সেগুলো সবই স্মৃতির গল্পে বিলীন হয়ে গেছে। তবুও এখনো আমি চেষ্টা করছি রামমোহন লাইব্রেরির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করতে, কিন্তু আমি দেখছি এই 80 ক্রস করার পর আমার সেই যে প্রচন্ড একটা এনার্জি ছিল সেটা একটু আস্তে আস্তে লুজ করছি। তবুও আমি চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এবং যা যা কিছু হয় তার সম্বন্ধে খোঁজ খবর রাখতে। কেননা ইচ্ছে করি, শারীরিক কারণে আমি আগে রেগুলার আসতাম এবং সন্ধ্যেবেলাটা লাইব্রেরিতেই কাটাতাম, কিন্তু এখন আর পারি না। ইচ্ছে করে শারীরিক কারণে একটু নিজেকে সংযত করে দিয়েছি। তবুও আমি চেষ্টা করি লাইব্রেরির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে। আমি এর যতদিন বেঁচে থাকবো হয়তো এর সঙ্গে যুক্ত থাকবো, মারা যাওয়ার পর হয়তো আমার স্মৃতিটা মনে থাকবে লাইব্রেরিতে। আর যারা আমার সহকর্মী মানে বন্ধু বান্ধবরা থাকবে, এই বলি আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আমাদের মধ্যে রয়েছেন কলকাতা ছায়ানটের সভাপতি, উনি কয়েকটা কথা বলতে চাইছেন। আপনি একটু বললে বলুন। এটা একটু অন্য ব্যাপারে উনি আলোকপাত করবেন আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে। নমস্কার, শুভ সন্ধ্যা। রামমোহন লাইব্রেরি এই যে একটি মহৎ প্রচেষ্টা, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার এরকম দুর্লভ সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয় এবং সেখানে গ্রামোফোন রেকর্ডে আমরা শুধুমাত্র গান শুনি তা নয়, আমাকে মনে হয় অত্যন্ত তথ্য সমৃদ্ধ একটি অনুষ্ঠান, যেখানে উৎপলদা, অর্পণদা, চন্দনদা সকলে মিলে, আপনারা সকলে মিলে যে প্রচেষ্টা আপনাদের, সেটা আমাদেরকে সত্যি সমৃদ্ধ করে। এবং আসলে আমার মনে হয় যে আরো বেশি মানুষজন যদি উপস্থিত হন এই অনুষ্ঠানগুলোতে, তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। কিন্তু আমরা যে কজন উপস্থিত হই ভীষণ প্রাণের টানে, গানের টানে উপস্থিত হই। আর তাছাড়া যেহেতু অনলাইনে এই অনুষ্ঠানটি বিভিন্ন জায়গায়, আমি বলবো যে এখন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাতে করে সেটাও আমাদের কাছে একটা পরম পাওয়া। কারণ দেশে বিদেশে বহু বন্ধু বান্ধব, গুণী মানুষদের সঙ্গে যখন আমার আলাপচারিতা হয়, তখন তারা বিশেষ করে এই অনুষ্ঠানটির কথা অনেকেই বলে। আর ভীষণ ভালো লাগে। আসলে আমরা নিজেরা যখন কাজটা করি তার গভীরতা সম্পর্কে বা তার প্রয়োজনীয়তা হয়তো সবসময় উপলব্ধি করতে পারি না। যেরকম পলদা অনুষ্ঠানের শুরুতেই শঙ্খ ঘোষের যে কবিতাটি বললেন, যে অনেক পাওয়া, অনেক না পাওয়া, অনেক প্রতিকূলতা থাকে, সবকিছুকে কাটিয়ে উঠে একটা অনুষ্ঠানকে তারা সুন্দর করার চেষ্টা করে। আমরাও যে কজন সঙ্গীত প্রেমী মানুষ আছি তারা আসার চেষ্টা করি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যে চেষ্টাটা থাকে যে শুধুমাত্র আমি একা আসবো বা শুনবো বা এই বিষয়টা আমার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবো তা নয়। আমার মনে হয় আরো অনেক মানুষের কাছে তথ্যটা পৌঁছে যাক। আর এই সবাই মিলে বসে গান শোনার যে একটা অন্যরকম অনুভূতি বা ভালো লাগা, সেটা আমাদের দেশে হয়তো তার প্রচলন খুব কম। কিন্তু আমি যতই বিদেশি বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি, তারা এখনো কিন্তু গ্রামোফোন রেকর্ড সংগ্রহ করেন, ভিনাইল রেকর্ড সংগ্রহ করেন এবং সবাই মিলে যে বসে গান শোনার একটা ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাকে তারা ধারণ করেন। তো খুব সম্প্রতি বাংলাদেশের কাগজেও আমাদের এটা নিয়ে খুব বড় করে একটি লেখা প্রকাশিত হয়েছে। আর জার্মানিতেও একটি শুদ্ধস্বর.com, তারা অনলাইনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা কাজ করছেন, ইটালি, অস্ট্রিয়া,
এবং তার সঙ্গে সঙ্গে ইউএস এরও বিভিন্ন জায়গা থেকে। সেখানেও আজকের এই অনুষ্ঠানটি রিপোর্ট হয়তো আগামীকালই প্রকাশিত হবে। তো এইভাবে সারা বিশ্বের যেখানে বাঙালিরা রয়েছেন, বাংলা গানকে যারা ভালোবাসে, শুধুমাত্র গানকে ভালোবাসা নয়, সেই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। যেভাবে উৎপল দাস এইভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছে, আমার মনে হয় এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং সবাই মিলে আমরা যদি এরকম বেঁধে বেঁধে থাকি, আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানটা আরো বেশ কিছু পর্ব দেখতে পাবো বলে আমি অন্তত অন্তর থেকে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ। আগে আপনারা যারা আছেন, আর বেশি কথা নয়, একেবারে সোজাসুজি গানের পর্বে চলে যাচ্ছি। আজকে প্রথম গান, বাংলা গানের অনুরোধের আসরের তৃতীয় পর্ব। প্রথম গান সতীনাথ মুখোপাধ্যায়, যার আশা ছিল 7 জুন 1923, যাওয়া 13 ডিসেম্বর 1992। সুধীন দাশগুপ্তের কথায় সুরে এই গানটিতে সঙ্গীত প্রেমীরা সুর, বাণী ও সতীনাথ মুখোপাধ্যায়ের গায়কী ত্রিবেণী সঙ্গমে অবগাহন করার স্বাদ পেয়েছে। গানটি হল এলো যে বর্ষা সহসা মানে, এই ছবি থেকে বেরিয়েছিল। প্রথম গান শুনতে পাবেন, পরপর গান আমরা আপনাদের শোনাবো। আজকে অনেকগুলো বেশি গান নিয়েছি আপনাদের শোনানোর জন্য।
জীবনের কথা মনে পড়ে বলো বিকাশদা? অনুরের আসলে তাই তো? যে শিল্পীর গান শোনালাম তার সঙ্গে যিনি জীবনটা কাটিয়েছিলেন, প্রেমে ভালোবাসায় যে কাজ ছড়াটা তারা বেঁধেছিলেন এবং জীবনের অন্তিম সময় পর্যন্ত তারা তাদের ভালোবাসার অঙ্গীকারটিকে নিয়ে বেঁচেছিলেন, তিনি হলেন উৎপলা সেন। এটা আপনারা সবাই জানেন। আর সেই সময় এটা নিয়ে খুব চর্চাও হতো, ওদের প্রেম কাহিনী নিয়ে, কারণ তখন একটা প্রেম মানে পুরো পাড়াতেই জেনে যেত, এরকম একটা ব্যাপার। তো উৎপলা সেনের আশাটা ছিল 12ই মার্চ 1928 এবং যাওয়া 13ই মে 2005। উৎপলা সেন যখন ঢাকায় ছিলেন মাত্র 11 বছর বয়সে ঢাকা রেডিও স্টেশনে ছোটদের অনুষ্ঠানে গান গেয়েছিলেন প্রথম। তারপরে তো কলকাতায় আসেন, অনেক গান তিনি গান এবং সর্বভারতীয় একটি জায়গায় তার একটা প্রতিষ্ঠা হয়েছিল। আর ঢাকাতে উনি যার সঙ্গে যার সান্নিধ্যে রেখেছিলেন মা আনন্দময়ী, তার সান্নিধ্যে এসে তিনি মা আনন্দময়ীর কাছ থেকে একটি গান তুলেছেন। সেই বিখ্যাত গানটি হল হরিনাম লিখে দিও অমনি। আজকে আমরা উৎপলা সেনের এই গানটি শোনাবো। চম্পাবতীর দেশে, হিন্দুস্তান থেকে বেরিয়েছিল। শুনুন উৎপলা সেনের গান। তোমার বাড়ি অন্তরে যাও হয়ে গেল ভেসে রে চম্পবতী দেশে। সোনার বাড়ি অন্তরে যাও হয়ে গেল ভেসে রে চম্পবতী দেশে। চম্পবতী দেশে, চম্পবতী দেশে রে ভাই, চম্পবতী দেশে রে, চম্পবতী দেশে রে ভাই। চাপা বনে তোমারি বন্ধুরা নেবে, ফুলের পানে বিতালি তার ফুলের গান দিলে। চাপা বনে তোমারি বন্ধুরা নেবে, ফুলের পানে বিতালি তার ফুলের গান দিলে। রিঙ্গ বাঁধন ছিল না কালকে কোন কালো দেশে রে চম্পবতী দেশে। রিঙ্গ বাঁধন ছিল না কালকে কোন কালো দেশে রে চম্পবতী দেশে। চম্পবতীর দেশে, চম্পবতীর দেশে রে ভাই, চম্পবতীর দেশে রে, চম্পবতীর দেশে রে ভাই, চম্পবতীর দেশে। রাজার বিনা খানে দিল তাহার হাতে, ফুলের ডালে টিকিয়ে দিল কাশ ফুলের হাতে রে, কাশ ফুলের হাতে। মন্দিরটি মন্দির মন্দিরটি মন্দির সেই মালিনী জানে, ফুলের গুণে রয়েছে তাহার পরাণ মাঝে মাঝে। মন্দিরটি মন্দির সেই মালিনী জানে, ফুলের গুণে রয়েছে তাহার পরাণ মাঝে মাঝে। মরণ পেয়েছে করি তাদের শুদ্ধি ভালোবেসে রে চম্পবতী দেশে। মরণ পেয়েছে করি তাদের শুদ্ধি ভালোবেসে রে চম্পবতী দেশে। চম্পবতী দেশে,
চম্পাবতীর দেখে চম্পাবতীর দেখে চম্পাবতীর দেখে চম্পাবতীর শুনলেন উৎপলা সেনের কণ্ঠে গান। আমার এই গানের অনুষ্ঠানটি আজকে ৬ষ্ঠ পর্ব। আমি যখনই কোনো অনুষ্ঠান করি, গানে করি বা হাসির অনুষ্ঠান করি, একটা কথা মনে রাখি যে আপনাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশনের দরকার হয়। হয়তো কিছু হাসির কথা, কিছু রসিকতার কথা আমি বলি, যাতে আপনাদের খুব একটা একঘেয়েমি না লাগে। তো আমাদের জীবনে একটা জিনিস আছে যেটা আপনারা নিশ্চয়ই জানেন, টাক আর টাকা। টাক থাকলে তো বড় দুর্দিন, মানে ভীষণ একটা খারাপ ব্যাপার, টাকা থাকলেও তাই, চুরি হবার পর। তো আমি যে শিল্পীর কথা এখন বলবো, তার আশাটি ছিল 28শে আগস্ট 1926, চলে যাওয়া ছিল 6ই আগস্ট 1992। তার যে গল্পটি শোনাবো, সেই গল্পটি হচ্ছে নচিকেতা ঘোষের বাড়িতে একটা গান লেখা হচ্ছে, সেখানে সুরকার গৌরী ঘোষের উপস্থিত, শিল্পী এসে গীতিকার হ্যাঁ গৌরী প্রসন্ন আর নচিকেতার বাড়িতে সুরটা তৈরি হয়েছে। তো সেখানে শিল্পী এসেছেন, তার রিহার্সাল হয়েছে। তো রিহার্সাল করে তিনি বাড়ি চলে গেছেন। এরপরে দিন যখন উনি এসছেন, তার আগে এই নচিকেতা আর গৌরী প্রসন্ন মিলে ঠিক করেছে যে শিল্পীকে নিয়ে একটু রসিকতা করবে। তা শিল্পী যখন পরদিন রিহার্সালে এসছে, তখন নচিকেতা বলছে, শোন, তোকে কিন্তু এই গানটা দিতে পারছি না। আরে সে কি, কালকে তুমি আমাকে দিয়ে এতক্ষণ রিহার্সাল করলে, এত বছর গান দিতে পারছো না? পরিশ্রম করে আগের যে গানটা ছিল আর আজকে যেটা করছি, সেই গানটা হচ্ছে নীলাঞ্জনারে এই মধুর নাম, এ কি আমার বধুর নাম। তো তো এর আগের যে গানটা সুপারহিট হয়েছিল, চলো রিনা কাছে রিনা, তখন তো মাথায় চুল ছিল, এখন তো মাথাটা একটু চুল নেই। তবে তোকে গান তো দেওয়া যাবে না, তোর সঙ্গে তো সামঞ্জস্য থাকবে না। তো শিল্পী রেগে গেলেন, রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। অনেকক্ষণ তার দেখা নেই। এরাও ভাবছেন কি এমন রসিকতা করলেন যে শিল্পী নিরুদ্দেশ। অনেকক্ষণ বাদে ঘরের পর্দাটা সবই একটা অচেনা মুখ দেখা গেল, 25 বছর যার বয়স। বলছে, ফিরে নচি, এবার আমার গানটা দিবি? ইতিমধ্যে তরুণ বন্দ্যোপাধ্যায় একটা উইক পরে চলে এসেছেন, আপনারাও নিশ্চয়ই আন্দাজ করেছেন। আর এরপরে সমস্ত অনুষ্ঠানে উনি উইক পরে অনুষ্ঠানগুলো করতেন, আমরা সেটা দেখেছি। তো আজকে তরুণ বন্দ্যোপাধ্যায় যে গানটি শোনাবো, একটু কিছু বলো, এই চিংড়ি থেকে এই গানটি রেকর্ড করা হয়েছে, শুনুন। তবু তুমি নীরব কেন, একটু কিছু বলো। শেষ প্রহরে তিরুনয়ন ব্যথায় ছলো ছলো, তবু তুমি নীরব কেন, একটু কিছু বলো। স্বপ্ন মোহে নবজে দোহে, যেখায় শুধু তুমি আমি, সেখায় দিয়ে চলো। তবু তুমি নীরব কেন, একটু কিছু বলো। আকাশে অনেক দূরে ঝিকিমিকি তারা জলে জলে গো, তারা জলে গো। ওরা যেন ওদের ভাষায় অনেক কথাই বলে, কথা
বলে গো, কথা বলে গো। তোমার মুখে নাই যে কথা, হাই গো পৃথিবীর অবতা। এমন করে হৃদয় কেন ছোড়ো, তবু তুমি নীরব কেন, একটু কিছু বলো। আমি না কেন হাওয়া ব্যাকুল হয়ে কখন বনের মুকুল বনে ঝুমের কোথায়, তবু বোঝো না কি কেন কাছে ডাকি হায়, কেন রাখি আঁকি আঁকি ছায়, কেন রাখি আঁকি আঁকি ছায়। মালা তুমি ডলো, তবু তুমি নীরব কেন, একটু কিছু বলো। চেষ্ট করে দিল নয়ন ব্যথায় চলো চলো, তবু তুমি নীরব কেন, একটু কিছু বলো, একটু কিছু বলো, একটু কিছু বলো। একটা সময় গিয়েছিল যখন যে কোনো জলসা ফাংশন, তখন বেশিরভাগ ফাংশনই পাড়ায় পাড়ায় হতো, তো সেখানে এই তরুণ বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু ফাংশন চলত না। এটা কিন্তু একটা ব্যাপার ছিল। বড় বড় শিল্পীরা আসেন, যাই আসেন, তরুণ বন্দ্যোপাধ্যায় আসতেন, এই চলরিনা ক্যাসলিনা ধরলেই পাড়ার যারা অল্প বয়সী তারাও মেতে উঠতেন। আর সেই সব গান আজকে আপনারা রেকর্ডে শুনছেন, সেই সব গান কিন্তু আমাদের মনের মধ্যে ধরা আছে। আমরা শুধু একটু উস্কে দিচ্ছি আপনাদের, স্মৃতির স্বরূপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগে। এরপরে যার গানটি শোনাবো, যারা আশাটি ছিল 14ই মার্চ 1934, যাওয়া 24শে জুলাই 2009, শিল্পী হলেন আলপনা বন্দ্যোপাধ্যায়। আমরা 15 দিনের গান শোনাচ্ছি বলে একটা সময় আলপনা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সঙ্গীত জগতে একটা প্রতিষ্ঠা লাভ করেছেন, কিন্তু বিয়ের পর একটু সরে যেতে হয়। তো আলপনা যেটা একটা ব্যাপার ছিল, সেটা তিনি খুব পশু পাখি ভালোবাসতেন। তো বিয়ের পর তিনি 3টি পাখি পুষেছিলেন, তার মধ্যে একটি পাখি ছিল চন্দনা। তো মেয়ে পদ্মাকে যখন উনি খাওয়াতেন, তখন তিনি এই গানটি গাইতেন, ও আমার ছোট্ট পাখি চন্দনা। গানটি তার মনে গভীর রেখাপাত করেছিল। আর তার ছোট্ট মেয়েকে যে গানটি তিনি শোনাতেন, বলতে গেলে আমরা সবাই প্রায় বুড়োই হয়েছি, আমরা বুড়ো বয়সে আবার সেই গানটা শুনিনি একটা, আমরাও তো ছোট হয়ে গেছি। চলুন শুনে নেওয়া যাক। চন্দনা
এই গানটি কথা ছিল পবিত্র মিত্রে, আর সুর ছিল নচিকেতা ঘোষের। 1958 সালে রেকর্ড হয়েছিল HMV থেকে। এরপরে যার কথা বলবো আপনাদের সকলের জানা, একটু অনুরোধ করবো যদি প্লিজ, কারণ অনুষ্ঠান চলাকালীন আমাদেরও মনসংগীতটা বিচ্ছিন্ন। যার কথাটি আপনাদের শোনাবো তিনি এক বিস্ময় সঙ্গীত প্রতিভা কিশোর কুমার। তার গান শোনাবো এবং এই শিল্পীর জীবনে যে দুর্যোগ একটা সময় নেমে এসেছিল সেই পর্বতে আমি আছি। কিশোর কুমারের আশা ছিল 4ই আগস্ট 1929 যাওয়া 13ই অক্টোবর 1987। তাকে নিয়ে আমরা যে কাহিনী পেয়েছি, সময়টা ছিল 75 থেকে 77, যেটা হচ্ছে এমার্জেন্সির সময়, তা জানেন। তো সেই সময় সঞ্জয় গান্ধী কিশোর কুমারকে বলেছিলেন যে বোম্বাইতে যুব কংগ্রেসের একটি অনুষ্ঠানে গান গাইতে, তিনি যাতে অস্বীকার করছেন। তার ফলস্বরূপ রেডিওতে এবং সিনেমায় তার গান বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আয়কর দপ্তর তল্লাশির নামে তার উপর মোটামুটি একটা অত্যাচারের পর্যায়ে নিয়ে দিয়েছে। তো সেই সময় তিনি ভীষণভাবে মানসিকভাবে একটা বিভ্রান্ত, তার মধ্যে এই দুই বিপাকে পড়ে হয়েছিল। সেই সময় তার দাদা অশোক কুমার, দাদামণি নামে তার ডাকতেন, তিনি বহু টাকা তাকে ব্যয় করতে হচ্ছিল তার জামিনদার হয়ে কিশোর কুমারকে বাঁচান, মুক্তিটা পাবেন। এবং এই দাদার টাকা ঋণ শোধ করার জন্য কিশোর কুমারকে বহু অনুষ্ঠান করতে হচ্ছিল, 1 নম্বর, এবং বহু অনুষ্ঠান করার জন্য তার শরীর ভেঙে পড়েছিল, স্থূলকায় হয়ে গেছিল এবং ডায়াবেটিসে চলেছিল। 1927 সালে একবার তিনি ভেবেছেন যে আর গান করবেন না, এতখানি তিনি মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছিলেন। তো সেই সময় 1987 সালে উনি ঠিক করেছিলেন যে ওনাদের যে পৈতৃক বাড়ি খান্ডোয়া, সেই খান্ডোয়াতে বাড়িটাকে উনি একটা দেওয়ালি মানাবেন, যার জন্য বাড়িটাতে তিনি সারান, রং করান এবং শোনা যায় তিনি সেখানে নিজেও একবার গিয়েছিলেন এই বাড়িটার কাজকর্ম তদারকি করার জন্য। দিনটা ছিল 12ই অক্টোবর, আর 13ই অক্টোবর ছিল দাদামণির জন্মদিন। তার দেওয়ালির সঙ্গে দাদামণির জন্মদিনটা উনি পালন করার ঠিক করেছিলেন। 12 তারিখ তিনি দাদামণিকে ফোন করেন, মানে অশোক কুমারকে, খান্ডোয়ায় আসার জন্য, সেখানে সবাই একসঙ্গে দেওয়ালি মানাবে। তো সেই সময় দাদামণি যেতে অস্বীকার করেন বা যেতে চাননি, তার কারণ সেই সময় তার পত্নী বিয়ে হয়েছিল, মানে মন মেজাজ খারাপ। তখন কিশোর কুমার বলছিলেন, কাল বিকালে তোমাকে সবাইকে আমার বাড়িতে আসতে হবে, তোমার জন্য এমন একটা উপহার রেখেছি যা তোমার কোনো ভাই তোমাকে দিতে পারবে না। পরদিন এলো সেই মহাকাল। কিশোর কুমার 13ই অক্টোবর দুপুরে এই পৃথিবী ছেড়ে চলে গেল, ঈশ্বর প্রতিবার। আর সত্যি সত্যি সেদিন বিকালে সকলকে তার খান্ডোয়ার বাড়িতে আসতে হয়েছিল এবং অশোক কুমার পরবর্তীকালে কিশোর কুমারের স্ত্রী লীনাকে বলেছিলেন, কিশোর আমার জন্য জীবনটাই উপহার দিয়ে গেছে। সেই কিশোর কুমারের যে গানটি শোনাবো, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর রাহুল দেব বর্মন, অরবিন্দ গীতার পুত্র। গানের নামটা কিন্তু আর বলছি আগে সুন্দর কে বলছেন, একদিন পাখি যাবে উড়ে চলে, কিন্তু যাইনি, কারণ পাখি যেখানে যাওয়ার কথা সেই নিচে নেমে এসেছে। শুনতে হবে।
আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পঙ্খিতে বই যায় ভেসে যায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পঙ্খিতে বই যায় ভেসে যায় দূর থেকে দূর আরো বহু দূরে পাশ থেকে পাশ চলি ঘুরে ঘুরে ভাঙা মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় আকাশ কেন ডাকে এমন একটি গান, যে গানটি যারাই শুনছেন আপনারা আমাদের বোধহয় বেশ কিছুটা জীবনে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। এই গানের তারের সঙ্গে, এই গানের সুরের সঙ্গে যেন আমাদের জীবনটা তখন নিচে বেড়াচ্ছে। হয়তো আজকের দিনে গানের সঙ্গে আমরা সকাল মেলাতে পারি না, কিন্তু তখন যে অসামান্য গানগুলো আমরা পেয়েছি এবং এইরকম সব শিল্পী যখন ছিলেন বিস্ময় প্রতিভা যারা, তারা আজকে নেই, কিন্তু তাদের গান রয়েছে। সেই স্মৃতিগুলি আপনাদের নিয়ে আপনাদের স্মৃতি ছাপিটা একটু খুলে দেখবেন, এটাই আমাদের আশা। আর অনুষ্ঠানটি কেমন লাগছে যদি একটু বলেন ভালো হয়। এই যে সবাই চুপ করে রইলেন, এতে কি বুঝবো, ভালো লাগছে না বা ভালো লাগছে না? অনেক সময় মানে কি বলবো, নীরবতাটাও কিন্তু সম্মতি লোক। তো আপনার সেই নীরবতার মধ্যে আছেন, তাহলে আপনাদের একটা গান শোনাই এবার। আমি একটু কথা বলুন। কিশোর কুমার যে গানটা বন্ধ মানে রেডিওতে বন্ধ করেছিল, এর পেছনে হাত ছিল সঞ্জয় গান্ধী। সেটা আমি বলেছি, সঞ্জয় গান্ধী ওকে বিনা পয়সায় গান গাইতে বলেছিল, সেটাও জানি, সেটা কিশোর কুমার ডিজাইন করেছিল, সেটাও বলেছি। আপনি যাই হোক বলেছেন হয়তো। না, আমি যেটা বলেছি আপনাকে, একটা ডিফেন্স নিয়েছিলেন। এই রিভেঞ্জটা তো বুঝতেই পারা যাচ্ছে যে ওনার অনুরোধটা যেহেতু উনি রাখেননি, বিনা পয়সায় গান গাননি, এমনি এমনি তো না, আমি বিনা পয়সা বলিনি, কারণ উনি যে অসম্মতিটা দেখিয়েছিলেন
তার পেছনে একটা কারণ ছিল, সেই কারণটা আপনাদের একটু আন্দাজ করে নিতে হবে। সবটা বলতে গেলে তো ইতিহাস ঘোরা হয়ে যাবে, একটু আন্দাজ করতে হবে। আমার যে সঞ্চালনাটা আমি করি আপনাদের উপর কিছুটা ছেড়ে দিই, শূন্যস্থানটা আপনারা পূরণ করে নেবেন, অসুবিধা নেই তো? ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আসি এবার যে গানটি শোনাবো, গানটি খুব এমন একটা গান যে আমরা ছোটবেলায় যখন শুনতাম গানটা, তখন মানে আমরা খুব ছোট, তারপরে একটু বড় হয়েছে গানটা যখন শুনছি, এই গানের কথাগুলো যেন আমাদের কেমন একটা বিষাদগ্রস্ত করে তুলত। তো যার কণ্ঠে এই গানটি শোনাবো, সেই শিল্পীর নাম হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আশাতে ছিল 21শে ডিসেম্বর 1934, যাওয়া 29শে জুলাই 2004। 1955 সালে সুধীর রায়গুপ্ত তাকে দিয়ে গাওয়ালেন এই বিখ্যাত গানটি। আপনারা প্রতিমা বন্দ্যোপাধ্যায় অনেক গান শুনেছেন, প্রতিটি গানেরই স্তর হচ্ছে এখন এমন একটা উচ্চতায় তিনি গেয়ে গেছেন, যাকে কোন একটি গান তোলা থেকে হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন যে এই গানটা তোর মতো করে এশিয়াতে গাড়ি কাটানো কেউ নেই। কত বড় শিল্পী ছিল, খুব সাধারণ মানুষ ছিলেন, জীবনের শেষ দিকে খুবই দুর্দশার কাছে, কিন্তু আপনারা জানেন। আর যে গানটি শোনাবো সেটি হলো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। কি আপনাদের ভালো লাগার গান তো? এই যে ভীষণ ভালো লাগার গানটা, যার কবিতা থেকে নেওয়া হয়েছিল, তিনি হলেন কবি যতীন্দ্রমোহন বাগচি। তার রচিত দিদি হারা কবিতাটি থেকে সুর দিয়ে এই গানটি করা হয়েছিল। এবং বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে এটি কলম্বিয়া থেকে বেরিয়েছিল। আমরা যারা সেই সময় কবিতাটা একটুখানি শুনেছি বা গানটা শুনেছি, আমার মনে হয় সেই সময় যারা শুনতেন তাদের চোখ অশ্রুসিক্ত হয়েছে। এতে বলে কোনো শুনুন আজকে সেই মন কেমন করা একটা গান, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। একটা ব্যাপার বলতে কোনো দ্বিধা নেই। আজকে আমার অনুষ্পতি অর্পণ যে গানটা করছি, অত্যন্ত অসুবিধার মধ্যে চন্দন অসুস্থ হওয়াতে আমরা ভেবেছিলাম যে এই অনুষ্ঠানটি আমরা আদর করতে পারবো কিনা। সমস্ত প্রস্তুতির পরে চন্দনের শরীর খারাপ হয়, কিন্তু অর্পণ এগিয়ে এসে বলতে আমি করবো। অতএব সামান্য কিছু ত্রুটি থাকতে পারে, আর ত্রুটির থেকে বেরিয়ে এসে আপনাদের গান শোনাবেন, একটা ছোট্ট হাতে হয়ে যায়। ধন্যবাদ।
আমরা যে গানটি শোনালাম অনেক পুরোনো দিনের রেকর্ড, সুতরাং কিছু কিছু অসুবিধা হতে পারে। তো আমরা এরপরে যে গানটি আপনাদের শোনাবো সেটি হচ্ছে তারাক মেহমুদের গান, যার আশা ছিল 28 ফেব্রুয়ারি 1928, 9 মে 1998 তার চলে যাওয়া। রোমান্টিক গজলের ক্ষেত্রে তারাক মেহমুদের একটা বিশেষ জায়গা ছিল এবং তিনি বোম্বেতে তখন রীতিমতো প্রতিষ্ঠিত এবং তার কণ্ঠকে বলা হতো ভেলভেট ভয়েস, এত সুরেলা গলা। তা তিনি প্রায় 800 গান গেয়েছিলেন এবং তপন কুমার নামেও তিনি কিন্তু পরিচিত ছিলেন। 1992 সালে পদ্মভূষণ সম্মানে তিনি সম্মানিত হন। তার যে গানটি আমরা ছোটবেলায় খুব শুনেছি, আজকে আবার শুনব। 1959 সালে শ্যামল গুপ্তের কথায় বিভাসার সুরে HM থেকে বেরিয়েছিল, যেটা রামধনুতে এসে। এই গানটি আপনারা সবাই শুনেছেন, আজকে আবার শুনবেন। রামধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রামধনু ওঠে হেসে। যেথা সব তিথি মধু তিথি, মধুমাস জেগে থাকে মিথি, যেথা সব তিথি মধু তিথি, মধুমাস জেগে থাকে মিথি, মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে দেশে, যেথা রামধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রামধনু ওঠে হেসে। যেথা শুধু আলো শুধু আশা, সারা বেলা করে কানাকানি, চিরচেনা হয়ে পাশে থেকে হয় মনে মনে জানা জানি। যেথা হাত খানি হাতে বাঁধা, যেন বিনা একই সুরে সাধা, তাই যত কথা বলা বাকি যায় গান হয়ে তারি রেশে, যেথা রামধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রামধনু ওঠে হেসে।
যেটা বলছিলাম, আমরা এরপরে যখন গানটিতে যাব, এটা আপনাদের আগেই বলেছি যে আমার ৬ষ্ঠতম অনুষ্ঠান। তো আমার যে ফেসবুকে অনেক কমেন্টস আছে, ভালো মন্দ অনেক কমেন্টস আছে। তো একটা কমেন্টস হঠাৎ করতে করতে চোখে পড়ে গেল, খুব অদ্ভুত ধরনের কমেন্টস। সেই কমেন্টসে আমার প্রত্যেক নামটা উদাও হয়ে গেছে। সেখানে আমার নাম হয়ে গেছে রেকর্ড বাবু। বলছে, রেকর্ড বাবু আপনি যা রেকর্ড বাজান আমাদের খুব ভালো লাগে। আপনি রেকর্ড বাজাতে বাজাতে রেকর্ড করে জীবন মরণের সীমানা ছাড়িয়ে পালিয়ে গেল। ভাবুন কোথায় পাঠিয়ে দিয়েছি। তো অন্য কিছু চিন্তা নেই, কিন্তু চিন্তাটা জন্য যে আমার এই রেকর্ড বাবু নামটা, আমার প্রত্যেক নামটা নিয়ে যদি আমি ওপরে যাই, এই সাইডে আটকে যাবো, তখন যাবো কোথায়? দেখা যাক ভবিষ্যতের কথা। এইবার আপনাদের নিয়ে আসি সেই শিল্পীর গান শোনাবো যার জন্মটি 4 অক্টোবর 1930, চলে যাওয়া 15 ফেব্রুয়ারি 2022। তার গান শোনার আগে আপনাদেরকে নিয়ে আমি নিউ ইয়র্কে ব্রুকলিনে যাব। আমার সঙ্গে চলুন নিউ ইয়র্ক ব্রুকলিন। তো সেখানে একজন বাংলাদেশি ছিলেন, ফারুক সাহেব তার নাম। তো ফারুক সাহেবের একটা রেস্তোরাঁ ছিল, আর সেই রেস্তোরাঁয় সমস্ত বাবুচি বাংলাদেশি, তিনি নিজেও বাংলাদেশি। তো সেই রেস্তোরাঁয় যেখানে সব বাংলাদেশিরা রয়েছেন, যে রান্না হতো বাবুচিদের, ওখানে সব আমেরিকান সাহেবরা খেতে আসতেন। আর ফারুক সাহেবের বাংলা গানের উপর ভীষণ প্রীতি। তো তিনি ওই সাহেবদেরকে, আমেরিকান সাহেবদেরকে বাংলা গান শোনাতেন, আর তারা বলতেন নেটিভ সং, নেটিভ সং, নেটিভ সং। কিন্তু খাওয়াটা এত ভালো, তারা আসতেন। আর ফারুক সাহেব তার নিজের উপরে গান শোনাতেন। তো ফারুক সাহেবের স্ত্রী মিসেস ডরথি, উনি আবার এটা খুব একটা পছন্দ করতেন না, বলতে এটা তো একটা রেস্তোরাঁ, তুমি এখানেও গান শোনাও, সাহেবরা বলেন নেটিভ সং। সাহেবদের মানে এইসব নিয়ে স্বামী স্ত্রী মিলে একটি কলহ টলহ হতো। তো যার থেকে আমি এই গল্পটা আমরা পেয়েছি, তিনি যখন ওই রেস্টুরেন্টে গেছেন, একজন বাঙালি লেখক খেতে গেছেন। তো খেতে যাওয়ার পর ফারুক সাহেবের স্ত্রী ডরথি তাকে দু একটা কথা জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো, তোমার কি ভাষা, তুমি কোন দেশের লোক, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় ফারুক সাহেব একটু বাইরে গেছেন। আর তিনি যখন ওই রেস্তোরাঁতে খেতে গেছেন, তখন দেখছেন যে কাউন্টার থেকে মৃদু স্বরে একটা গান ভেসে আসছে। সেই গানটি হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায় এক ঝাপটায়। এবার ফারুক সাহেবের সঙ্গে যখন তার স্ত্রী এরকম একটু কথাবার্তা মানে ঝগড়ার মতো হয়েছে, দরদি বেরিয়ে চলে গেলেন। এবার ফারুক সাহেব সোজা আবার কাউন্টারে চলে গেলেন, মিউজিক সিস্টেমের নকটা ঘুরিয়ে দিলেন, বেজে উঠল সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গান, এ শুধু গানের দিন। কি অসাধারণ গল্প। এবার যার কাছ থেকে আমরা গল্পটা শুনেছিলাম, তিনি কে জানেন? বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। তার এই গল্পটা আমরা পেয়েছি, প্রতিদিন বেরোয় সংবাদ, প্রতিদিন রবিবার, সাপ্তাহিক রোববার। 25শে সেপ্টেম্বর 2011 তিনি একটি প্রবন্ধ, একটা নিবন্ধ লিখেছিলেন 2011 সালে। নিবন্ধটির নাম হচ্ছে পরাণের পদ্মবনে। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়, আমাদের যে বাংলা স্বর্ণযুগের গান 1930 থেকে 1980 অব্দি ছিল, সেই গান ফুরিয়ে গিয়েও কিন্তু ফুরিয়ে যায়নি। তার গানটাও শোনাবার আগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনে একটা মজার কথা বলি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে গীতিকার শ্যামল গুপ্তের বিয়ে হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। তো একটা প্রেম পর্বও চলেছিল। সেই প্রেম পর্বে মানবেন্দ্র একটা গান গেয়েছিলেন, আমি এত যে তোমায় ভালোবেসেছি, সেই প্রেম পর্বের মধ্যে। তো তাদের বিয়েটা হয়েছিল 1966 সালের মে মাসে। তো কনের পক্ষ মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে যথারীতি ব্যবস্থা হয়েছে, শ্যামল গুপ্ত বিয়ে করতে যাবেন। কিন্তু সমস্যা হলো তিনি বিয়ে করতে যাবেন কি করে।
সেদিন সারা বাংলা হরতাল খাদ্য আন্দোলনের জন্য। এদিকে তো রমনা চলে যাবে, তখন শ্যামল গুপ্তের কয়েকজন বন্ধু বলে চল এক কাজ করে একটা অ্যাম্বুলেন্স থেকে তাতে কলকাতা বিয়ে করতে গেছিল। এবং শোনা যায় বিয়ের পরে বরপক্ষে যে বউ হাতে পালাবে সেটিও নাকি ওর বাড়িতে রয়েছে। এটা অবশ্য শোনার কথা, বইতেই পেয়েছি। আজকে যে গানটি শোনাবো সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতার কোষের সুরে 1962 কলম্বিয়া থেকে যেটি বেরিয়েছিল, সন্ধ্যা মুখোপাধ্যায় সে বিখ্যাত গান মায়াবতী মেঘে এলো তন্তা। শুনুন। আমাদের যে টিভি স্ক্রিনটি রয়েছে সেখানে আমাদের লাইব্রেরির যে ওয়েবসাইট আছে সেখানে বইয়ের যে লিস্ট সেগুলো যেমন পাবেন, সেখানে আমাদের 1800-1600 মতো আমরা গান দিয়েছি এবং সেই গানগুলো থেকে আপনারা আপনাদের পছন্দের গানগুলো শুনবার জন্য আমাদের অনুরোধ পাঠালে আমরা নিশ্চয়ই শোনাবো। এরপরে যার গান শোনাবো, আমি কি এগোতে পারি? এগোতে পারি তো? হ্যাঁ, যেটা বলছিলাম, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর যার নামটা আসা উচিত, আপনারা যদি গান রাজ করে নেন ভালো হয়, তো বলে দিই।
তিনি হচ্ছেন প্রবোধচন্দ্র দেব। কে? এই মান্না দেব। অনেক সময় লাগলো, পাস করতে পারবেন না, তো আপনি বলতে হবে প্রবোধচন্দ্র দেব, মান্না দেব। আসতে বলেছেন, হ্যাঁ আসতে বলেছেন। বলেছেন? তাহলে আপনার ফুল মার্ক। জোরে বলতে হবে, জোরে বলতে হবে আমার মতো। ঠিকই বলেছেন। এবার মান্নাদের আশাটা ছিল 1 মে 1919, যাওয়া ছিল 24 অক্টোবর 2013। আর মান্নাদের সম্পর্কে যতই কথা বলা যাক না কেন, কথা কম হয়ে যায়। তার যে বিশাল গানের সম্ভার, সেই গানের সম্ভার যদি আমরা আপনাদের সঙ্গে বিশ্লেষণ করতে থাকি বা বলতে থাকি, বা তার এত গান কোনটাকে আমরা শোনাবো আপনাদের, এটা ভাবতে গিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভাবতে হয়েছিল আমাকে। কিন্তু যেটা মনে হয়েছে যে মান্নাদের গানকে যদি সত্যিকার উপলব্ধি করতে চান, আপনারা মন থেকে উপলব্ধি করতে চান যে তিনি কোন ধরনের গান গাইতেন, কি মানে জাতের শিল্পী তিনি, তাহলে 3টি গান যথেষ্ট। সেই 3টি গান কিন্তু আপনাদের শুনতে হবে একেবারে একাকী একটি অন্ধকার ঘরে মৃদু আলোতে। সেই 3টি গান হচ্ছে, প্রথম গান স্বপন যদি মধুর লাগে, দ্বিতীয় গানটি হচ্ছে ওগো তোমার সেই বিচারের আশায় আমি বসে আছি, আর তৃতীয় গানটি হচ্ছে পুছো না ক্যাসে নয়নে বিটাই। এই 3টি গান যখন শুনবেন এরকম একটি পরিবেশের মধ্যে এবং একাকী, তারপরে দেখবেন আপনাদের পার্থিব অপার্থিব বলতে কোথায় যেন হারিয়ে গেছে। আজকে মান্নাদের একটা দারুণ গান আপনাদের শোনাবো, কথা শ্যামল গুপ্ত আর সুর স্বয়ং মান্নাদের HMV থেকে বেরিয়েছিল। এবং মান্নাদের কত সুন্দর সুর করতে পারছেন, এই গানটা শুনলে বুঝতে পারবেন। শোনাবো ও আমার মন যেমন, শুনুন।
হবে সকলে দুঃখ না দিলে করবে স্নান হয় গো কবে কাবরি ধরার বেলা অবহেলায় সঙ্গ হবে মনে রই মনে রই মনে রই শোনাতে হয় আনমোনা গো দিন গোনাতে মাটির ঢালা মধুতি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা ও আমার মন যমুনা রঙ্গে রঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা মধুতি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। এই ধরনের গান আমরা এখন আর পাই না, এবং আমরা যারা এখানে বসে আছি আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমরা সত্যিকারের সৌভাগ্যবান যে এই গানগুলো আবার এরকম একটা পরিবেশে বসে আমরা শুনছি। এখন অনলাইনে বিদেশেও চলে যাচ্ছে, একটু আগে তো সংবিধান মুখে আপনারা শুনলেন বাংলাদেশ যাচ্ছে, তারা রিপোর্টিং করছে। সেই সঙ্গে জার্মানিতে যে রিপোর্টিংটা হবে সেটা ওরা 5-6 দেশে সেই রিপোর্টিংটা পাঠায়। কিন্তু যে কথা বলতে সংকোচ হয় যে বিদেশে মানুষ বসে যখন আমাদের অনুষ্ঠান দেখবে তখন তারা দেখবেন এই ঘরে আমাদের দর্শক সংখ্যা কত কম। সেই জন্যে সেটা বলতে আমাদের পক্ষে খুব একটা স্বস্তির কারণ। আপনারাও ভাবুন, আরো মানুষকে নিয়ে আসুন, এটি আপনাদের প্রার্থনা। এরপরে যে গানটি শোনাবো আসা 14 জানুয়ারি 1929, চলে যাওয়া 15 নভেম্বর 1987 শ্যামল মিত্রের গান শোনাবো। তো শ্যামল মিত্রের যে গানটি আমরা শোনাবো তার আগে বলি একটু ঘটনা প্রবাহে আসি। অন্তরাল ছবিতে 1965 সালে সুদিন দাশগুপ্ত শ্যামল মিত্রকে দিয়ে 2টি গান তৈরি করেছিলেন। সে অবশ্যই 2টি গান হলো হরিপ্রসন্ন মজুমদারের কথায় তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, আর সুনীল বরণের কাছে সুনীল বরণের লেখা তুমি চলে যাওয়ার পর সারাদিন বৃষ্টি হয়ে গেছে। 1965 সালে পুজোতে এই 2টি গান তুলতে গিয়ে যখন উনি রিহার্সাল করতে যান, তুলতে যান, এই গান 2টি তুলতে গিয়ে শ্যামল মিত্র গান 2টি গাওয়ার পর ছড় করে ফেলে ফেলেছে। এর থেকে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারেন যে তখন শিল্পীরা তাদের গানের সঙ্গে কতটা আত্মস্থ হয়ে পড়তেন। আর একজন শিল্পীকে কোনো গান কিভাবে বাঁচিয়ে রাখে, শ্যামল মিত্রের সেই গানটি তোমার সমাধি ফুলে ফুলে থাকা 1965 সালে এটি হয়েছিল। এবার নিয়ে যাব আপনাদের বেলুড় মঠে 1985 সালের মার্চ মাসে রামকৃষ্ণ মিশন ও সঙ্গে 10ম অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহাপ্রয়াণের পরে একটি ভান্ডারা দেওয়া হয়েছিল। সেই ভান্ডারার দিন যে স্মরণ সভা হয়েছিল তাতে সেই সময় সহমঠাধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ উপস্থিত থাকতে পারেননি। তিনি তার লিখিত ভাষণটি পাঠিয়েছিলেন এবং সেই লিখিত ভাষণের প্রথম 3টি লাইন ছিল তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, এই গানটি। সুতরাং বুঝতেই পারছেন এই গানটি 65 সালে গাওয়া হয়েছিল। 85 সালে রামকৃষ্ণ মিশন মঠের একজন বরিষ্ঠ সন্ন্যাসী উল্লেখ করেছেন অর্থাৎ কতটা হৃদয়গ্রাহী হয়েছিল, এবং কোন শিল্পীর পক্ষে এইরকম গানকে যখন বরিষ্ঠ মহারাজের উল্লেখ করেন তার পক্ষে এটা শ্লাঘার গান। তো যাই হোক, আজকে শোনাবো শ্যামল মিত্রের বিখ্যাত গান কথা ও সুর সুদিন দাশগুপ্ত এই চ্যানেল থেকে বেরিয়েছিল, নাম রেখেছি বনলতা। শুনুন। Thank you.
রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা বলো না গো অঙ্কিতা, দ্বিধা করো করো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানেই তোমায় ভালোবেসেছি। জল ভরা ওই চোখে দেখতে আমি পেয়েছি, একলা মন নির্জনেতে তোমার ছবি রেখেছি। জল ভরা ওই চোখে দেখতে আমি পেয়েছি, একলা মন নির্জনেতে তোমার ছবি রেখেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমার ভালোবেসেছি। বনলতা কথা বলো না গো অঙ্কিতা, বনলতা কথা বলো না গো অঙ্কিতা। একটি কথাই শুনবো বলে তাই সেটাকে রেখেছি, বলতে শিখো আমি তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই সেটাকে রেখেছি, বলতে শিখো আমি তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা বলে নেবে অঙ্কিতা, দিবা করে করো মানে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। অসাধারণ গানগুলো আমরা শুনতে পাচ্ছি। এই যে গানগুলো আমরা নির্বাচন করেছি, দায়িত্বটা আমার উপর একটু বেশি পড়েছিল। আপনাদের কি মনে হচ্ছে গানগুলো কি যথাযথ আমরা মানে নির্বাচন করতে পেরেছি? অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন এই গানগুলোকে সিলেকশন করি বা অনুষ্ঠান করার জন্য আমাদের রেকর্ডিং এর বসি বা আমার নিজের বাড়িতে ভীষণ ভাবতে হয় কোথায় তথ্য ভুল হবে, কোথায় গানটা ভালো হবে। তবু আমাদের পছন্দের গানের সঙ্গে আপনাদের পছন্দ মিলে যাচ্ছে। আজকের সন্ধ্যায় এটি বোধহয় আমার কাছে, আমার টিমের কাছে একটা অত্যন্ত মানে বড় পুরস্কার। আপনাদের সকলকে একবার ধন্যবাদ জানিয়ে সেই গানে নিয়ে যাব সুবীর সেনের গান। আশা ছিল যেন 1933 চলে যাও 29শে ডিসেম্বর 2015। একজন শিল্পীর জীবনে এই যে গানের কথা, এই গানের কথাগুলো কিন্তু শিল্পীর অন্তরের কথাটা প্রকাশ হয়ে যায়। এই গানটি এটা ইংরেজি গানের থেকে নেওয়া হয়েছিল এবং এই গানটিকে সুবীর সেন খ্যাতির শীর্ষে চলে আসে। গানটি আপনারা নিশ্চয়ই বুঝেছেন, আমাকে বলতে হবে না, শুনবেন। ধন্যবাদ। তাহলে শুনে যান। এত সুর আর এত গান, যদি কোনো দিন ভুলে যাই সেই দিন তুমিও তবু জানি ভুলে যাবে কেন। অসাধারণ। শুনুন।
জানি ভুলে যাবে যে আমার এত সুন্দর আর এত গান। কতদিনের নারে জীবন, কত আরে মধু কতদিনের নারে জীবন, কত আরে মধু তবুও তো পেয়েছি তোমার, তবুও তো পেয়েছি তোমার। জানি ভুলে যাবে যে আমার এত সুন্দর এত গান। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। কঠিনের কাজ কিছু আর ভুলেছি যত কিছু তার। এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়। জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। যদি কোনদিন ফিরে যায় সেই দিন তুমিও করবো। জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। গানটি যখন শুনছি মনে হচ্ছে শিল্পীর জীবনে যে জীবনটা আমাদের মতো, সেখানে জীবনের জন্য যে আর্থিক জীবনের যে দর্শন আর সবথেকে বড় বাস্তব এই যে ভুলে যাওয়ার যে দুঃখ, শিল্পীর জীবনের সৃষ্টিকে ভুলে যাওয়া। অসম্ভব সুন্দর একটি আর্থিক গানটির মধ্যে আমরা পেলাম। অসম্ভব ভালো গান, আমার নিজেরও খুব ব্যক্তিগতভাবে পছন্দের গান। এরপর চলে যাব হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে শেষ করব, তারপর আমরা অডিও ভিশনে যাব। যার আশা ছিল 16/6/1920 যাওয়া 26শে সেপ্টেম্বর 1915। আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান এর আগেও আমি শুনিয়েছি। আজকে যে গানটি শোনাবো তার আগে একটু অজানা তথ্য আপনাদের শোনাই। এরকম দেবপ্রবীণ স্বর্ণকণ্ঠের অধিকারী শিল্পী তো বিদেশের মাটিতে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। সেই অজানা ইতিহাসটা কি? শিল্পের জগতে একটা বাংলা কথা আছে, কুম্ভী লক, বা ইংরেজিতে যাকে বলা হয় প্লাগারিজম। তার মানে হচ্ছে অন্যের সৃষ্টিকে নিজের মতো করে চালিয়ে দেওয়া। তো আপনারা জানেন দ্বীপ জেলে যাই অসিত সেন যখন তৈরি করেছিলেন, তাতে হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত করেছিল বিশাল একটা গান, এই রাত তোমার আমার, মনে পড়ছে তো? সেই গানটি প্রথমে এবং শেষে, অর্থাৎ পেরুবে এবং শেষে একটা শেষের সুর দিয়েছিল, অসাধারণ মাধুর্যপূর্ণ সুর। তো বিপত্তিটা বন্ধ কিন্তু এইখানে। হলিউডে কলম্বিয়া তখন মানে অর্থ প্রতিপত্তিটা একেবারে দারুণ। তো তারা বললেন যে তাদের বই, ওই যে সৃষ্টি ব্যবহৃত হয়েছিল
তারা বললেন প্রখ্যাত পরিচালক ডেভিড লিনের অস্কারজয়ী চলচ্চিত্র দ্য ব্রিজ অন দ্য রিভার পয়েন্ট এর আইকনিক কর্নেল বগি মার্চের শীষের সঙ্গে মিলে গেছে এবং সেই কারণে তারা মামলা করে দিয়েছে। তখন হেমন্ত মুখোপাধ্যায়কে বিদেশে উড়ে যেতে হয়েছে এবং বিদেশের আদালতে তাকে উপস্থিত হতে হয়েছে। সেই সময় বিচারক বললেন ঠিক আছে, এই নিষ্পত্তি করতে হলে দুটো গানকেই পাশাপাশি বাজানো হয়, তো দুটো গানই বাজানো হয়েছিল। তখন কষ্টবাদী নির্ভীক হেমন্ত মুখোপাধ্যায় বললেন ওই শীষের সঙ্গে আমার গানের যে শীষ তারা হয়তো ওই গানটাকে একটু অনুপ্রাণিত হয়েছে, কিন্তু এর আবহ, এর চলন, এর যে ভাবনা সেটির সঙ্গে যথেষ্ট তফাৎ আছে, অতএব ওই সুরটি চুরি করা হয়েছে এটা বলা যায় না। আদালত সেটা মেনে নেয়, তাকে দায়মুক্ত করেন, তিনি সসম্মানে ফিরে আসেন দেশে। তার পরবর্তীকালে হিন্দিতে এই বলুন পোহারা খামোশি, আচ্ছা যাই হোক, যখন হিন্দিতে গান মানে সিনেমাটি হয় তখন কিন্তু উনি এই গানটিরই মুখরটা রেখে দিয়ে অন্তরটাকে পাল্টে দিয়েছেন। পাল্টে দিয়ে তিনি একটাই জিনিস প্রমাণ করেছিলেন, দেবপ্রতি হেমন্ত মুখোপাধ্যায় বিশ্বের কারোর কাছে তার সুর ধার করার দরকার নেই। আসুন সেই শিল্পী গানটা শুনি। আজকে আপনাদের শোনাবো মেঘ কালো আধার কালো, গৌরীভূষণ মজুমদার, কথা সুর নচিকেতা ঘোষ। তারপরে আমরা চলে যাব অডিও ভিশুয়ালে, যেটা আমি প্রত্যেকবারই চেষ্টা করি, এবারও পেয়েছি। আমার সঙ্গে আজকে আমার অনুষ্পতি অর্পণ রয়েছে, অসাধারণ, মানে ও ছিল সাইড বেঞ্চে বসে খেলা দেখছিল, এবার ওকে মাঠের মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালো খেলছে কিন্তু আজকে, হয়তো যে কোনো মুহূর্তে গোল করে আমাকেও গোল করে দিতে পারে। আর এই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অডিওর কাজগুলো চলছে বা অনলাইনে যে কাজগুলো চলছে, শুভশ্রী ও এই দায়িত্বটা নিয়েছেন এবং যথেষ্ট দায়িত্বের সঙ্গে এই কাজটা করছে। শুভশ্রীর জন্য নিশ্চয়ই আপনাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত। কারণ ওর শরীর খারাপ নেই, শুধু এই অনুষ্ঠানের জন্য এসে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তাহলে গানটা শুনে নিন, গানটা শুনে আমরা অডিও ভিশুয়ালে যাব।
আমার লাল পাড়ই বাগান কালো আধার কালো সবুজ পাতা সবুজ আর সবুজ আকাশে যদি বা সবুজ তার সাথে চির সবুজ বন সবার সবুজ কন্যা তোমার সবুজ কালো আধার কালো আর কালো তোকে কালো কালো আধার কালো আর কালো আমরা ইতিমধ্যে সমাপ্তি সঙ্গীতটি কিন্তু আপনারা শুনে গিয়েছেন। তার মানে এই নয় যে আপনারা এখনই শেষ গানের রেস নিয়ে গানের বাড়িতে ছেড়ে যান। আরেকটু আছে, অনুষ্ঠানের শেষে দিয়ে কি থাকে নিবেদন অনুষ্ঠান থেকে পাঁচ ওইটা চেপাতে যেতে আমরা বাড়িতে। তো আমি আমার অডিও বিষয়ে আসবো। আমি তার আগে আমাদের রামন লাইব্রেরির সম্পাদক সঞ্জীব থেকে একটু আসতে বলছি। ওর কয়েকটি কথা আপনাদের সামনে বলবেন, তারপর আমরা অডিও বিষয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যেভাবে আপনারা সহযোগিতা করছেন। আমি এই শেষে একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে আপনারা যারা আজকে উপস্থিত আছেন অবশ্যই আমার দেখে তো মনে হচ্ছে সকলে খুব উপভোগ করছেন অনুষ্ঠানটা। তা আপনারা একটু প্রচার করুন আমাদের এই অনুষ্ঠানটা, যাতে আরো মানুষ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়। আজকের অনুষ্ঠানটা কালকে জার্মানিতে বেরোবে কাগজ কোনো ইউটিউব চ্যানেলে বা ম্যাগাজিনে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে এক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছিলেন, অত্যন্ত এক্সাইটেড তিনি যে এরকম একটি অনুষ্ঠান, এরকম একটি পরিকল্পনা আমরা নিয়েছি সেটা জেনে, এবং ওনার সঙ্গে কথোপকথন হলো। উনি আমার ইন্টারভিউ দিলেন। পরের দিনই বাংলাদেশের পত্রিকায় ছবি সহ এটা ছাপা হয়েছে। রামমোহন লাইব্রেরি এই ধরনের কাজ করছে। আজকে দেখুন দেশ বিদেশে আমাদের এই অনুষ্ঠানটা ছড়িয়ে পড়ছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আজকে দেখুন ৭৫টা চেয়ারে বোধহয় ২৫টা চেয়ার ভর্তি হচ্ছে, তাও মাঝখানে অনেকে পেরিয়ে যাচ্ছে। আমার একটু অনুরোধ রইল যে আমাদের এই প্রচেষ্টাকে আপনারা একটু সাপোর্ট করুন, আপনারা একটু প্রচার করুন, আপনাদের বন্ধু বান্ধবদের আমাদের এখানে নিয়ে আসুন, তাহলে আমরা আরো উৎসাহিত হই। আমাদের ৪-৪.৫ বেকার আছে, তার থেকে আমরা বেছে বেছে উৎপলদা, অর্পণ, চন্দন এরা অত্যন্ত পরিশ্রম করে এটা সাজাচ্ছে। আগামী এপ্রিল মাসের শুক্রবার আমি উৎপলদার সঙ্গে যেটা কথা বলেছি, সম্ভবত আমরা ছায়াছবির গান নিয়ে আসবো। প্রচুর ছায়াছবির গান আছে আমাদের কাছে, সুতরাং পরের শুক্রবার অর্থাৎ এপ্রিল মাসের ২য় শুক্রবার আমরা ছায়াছবির গান নিয়ে আসবো, এবং মে মাসের ২য় শুক্রবারটা হচ্ছে 8 মে, ২৪শে বৈশাখ। সুতরাং নিশ্চয়ই বলতে হবে না যে আমরা সেদিনকে রবীন্দ্রনাথের গান নিয়ে আসাতে বাধ্য। ২৫শে বৈশাখের আগের দিন 8 মে যে শুক্রবারটা পড়বে, সেই শুক্রবারটা আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে আসবো। তবে আমি হয়তো এই পরেরটাতে আপনাকে জানাতে পারবো যে ওই অনুষ্ঠানটা আমরা উপরের ঘরে করবো না নিচের। আমাদের অন্য একটু পরিকল্পনা আছে, আমি এখনই বলছি না। সেই পরিকল্পনাটা যদি আমরা ফলপ্রসূ হয়, তাহলে আমরা হয়তো 8 মে অনুষ্ঠানটা নিচে। কিন্তু আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনারা যদি একটু আমাদের অ্যাটলিস্ট বলেন যে আপনারা এই শুক্রবারে এই অনুষ্ঠান, এই শুক্রবার না, যে কোনো শুক্রবারে এই অনুষ্ঠানটা করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি ধরনের অনুষ্ঠান করলে আপনারা নেবেন, সেটা আপনাদের পক্ষেই ভালো। হ্যাঁ বলুন।
যারা শ্রোতা বা দর্শক তাদের বেশি করে পার্টিসিপেশন না করালে এটা সাকসেসফুল হবে না। কিভাবে করাবেন? এটা যদি আপনি একটা গান নিয়ে বলবেন, এই গানটা বলুন তো সুরকারকে বা গীতিকারকে, এখানে অনেকেই আছে, অনেকে বোঝা, আমি বলছি অনেকেই আছে, অনেক গান জানে, তাহলে এই ইন্টারাকশনটা করলে বেটার হয়। আমি একতরফা আমি কাউকে আঘাত করছি না, একতরফা বলে গেলাম আর সবাই শুনলো, তাতে কিন্তু ইন্টারাকশন না করলে এটা সাকসেসফুল। গোপাল, আপনার সাজেশনটা আমরা নিলাম, নিশ্চয়ই আমরা পরবর্তীকালে যেমন সিনেমার কথা বলছেন, আপনি যেটা এটা জানবেন, গিয়ে যদি বলেন এটা কি গান, কোন সিনেমার গান, আপনি দেখবেন অনেকেই আছেন, অনেকেই বোঝা, অনেকেই ঠিক বলবে, ভুলও বলতে পারেন, তাহলে কি গেল, কিন্তু ঠিক আছে, মানে পার্টিসিপেশন যত বেশি হবে তত ঠিক ঠিক, তার মানে আমরা ইন্টারাকশনে যদি যাই তাহলে ভালো। এটা খুব ভালো সাজেশন পাওয়া গেল। ইনভলভমেন্টটা বেশি করে। হ্যাঁ, আরো যদি কারো কিছু এরকম সাজেশন থাকে আমাদের দেবেন, এরকম নতুন নতুন কিছু যদি বলেন আমরা নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা শুনলেন যেটি সম্পাদকের কাছে, এটি আমারও কথা ছিল, তার সঙ্গে শুধু আমি এটি যোগ করছি, আপনারা যখন বেরোবেন আমাদের বাইরে যে মতামত দেওয়ার যে খাতাটি আছে তাতে আপনারা অবশ্যই আপনাদের মতামতটি দেবেন। আর আপনাদের মতামত আপনাদের নাম দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আমরা সমস্ত এই ব্যাপারটা দেখি, আমরা এটা ফেসবুকে দিয়ে দেব। তার অর্থ হচ্ছে আপনাদের এই মতামত কিন্তু শুধু এদেশেই নয়, বিদেশেও কিন্তু এই মতামতগুলি যাবে। সুতরাং এটার অনেক মূল্য রয়েছে, আপনার মতামতের অনেক মূল্য রয়েছে। আশা করি আপনারা এটা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবে। আমি আমার অডিও ভিডিওতে চলে যাব। লাটু, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? আমরা চালু করব। আমার অডিও অপশনটায় যাব, আমি অডিও ভিডিও, অডিও ভিডিওতে যাচ্ছি। তার আগে বলি, বসন্তকাল প্রায় শেষের মুখে, কোকিল এখনো ডাকছে, ভোরের দিকে কোকিল ডাকা, অন্তত আমার বাড়ির আশপাশে আমি শুনতে পাই। তো চলে যাওয়া বসন্তকে তো আর ধরে রাখতে পারবো না। আর এই বসন্তে আমাদের যে উৎসব, দোল উৎসব, সেটা কিন্তু যখন দোল উৎসব ছিল সেই সময় আমাদের অনুষ্ঠান ছিল না, ফলে আমরা আপনাদের সঙ্গে দোলের সময় মিলিত হতে পারিনি। তাই রঙের সেই উৎসবে, রং খেলার উৎসবে আমরা আপনাদের সঙ্গে মিলিত না হতে পারলেও আজকে আমরা অডিও ভিডিওর যেটি দেখাবো সেটি দেখলে পরে আপনাদের সেই ফাগুনের রঙের খেলাটা মনে পড়বে, এবং সেটি হচ্ছে দাদার কৃতি থেকে আমরা আপনাদের শোনাবো। অসাধারণ একটি দোলের অনুষ্ঠান, আপনারা দেহে নয় মনে মনে রং মেখে নিন। আসুন আমরা শুনে নেব দাদার কৃতি অডিও বিষয়। দেখতে অসুবিধা হচ্ছে? বন্ধ করবো লাইভ? रंगी तन बोल चुनरिया होली आई रे साथ तुलो की मान पैया रंगी तन बोल चुनरिया होली आई रे होली आई सुताई मन आई मितुआ होली आई मितुआ होली आलू आलू पीछे डाली रंग डाल छोड़िए डाले लाल अभी रे मन दाल भरिए रंगे बोले प्राणी राजा बोले होली रंगे बोले प्राणी राजा बोले
প্রাণের সঙ্গে হোলি খেলো ভাগে রাগায় অনুরাগে ভরে তোলো হোলির রঙে রস তরঙ্গে প্রাণের সঙ্গে হোলি খেলো ভাগে রাগায় অনুরাগে অন্তর ভরে তোলো কুঞ্জপক্ষীরা পঞ্চমোর আগে আগামী কালের সুর তোলে রাঙা ফুলে ফুলে সুরে তুলে তুলে রঙিলা ভ্রমরা কথা বলে রঙিলা ভ্রমরা কথা বলে রাঙা ফুলে ফুলে সুরে তুলে তুলে রঙিলা ভ্রমরা কথা বলে রঙিলা ভ্রমরা কথা বলে आज दिवस जब परम पर्व है करो न कौन पिछोली आज दिवस जब परम पर्व है करो न कौन पिछोली पद पद मेरो वृंदावन रंग रंग रंगोली रंग रंग रंगोली रंग डालो पहाड़ो बिहार नट पिटलो होली है असी नद में उतारो भाई रेल भाई लो होली है आज न कोई छोटा साथी और न कोई महान आज न कोई छोटा साथी और न कोई महान किशोरी बंधु ठेको न दूरे जाओ पगुआर गान जाओ पगुआर गान किशोरी बंधु ठेको न दूरे जाओ पगुआर गान जाओ पगुआर गान মিলনের রঙিন হরসে টানিয়ে নাও বহান মিলনের রঙিন হরসে টানিয়ে নাও বহান সব কি আমি না ভুলে বিলিয়া দিশা দিশা মেগান দিশা দিশা মেগান ওই আই তো তাই মানে ভাই নিদুয়া ওই আই মানে তাই মানে আই নিদুয়া আন সব কিছু গাড়ি গাম তাও করি আরে না গাবি রে কোন তাও করি এ রে রে হোলি রে সবে রবে বলে তারে লাগা হবে ওই আই তো তাই মানে আই নিদুয়া ওই আই মানে এটি কেমন লাগলো আপনাদের এই অডিওটা? ভীষণ ভালো, ভীষণ এখন মনে হচ্ছে তো আগে আসলে ভালো হতো, সেটা ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু না একটা টিপ পরিয়ে দিলে ভালো হতো, তার সঙ্গে অবশ্য মিষ্টি হয়ে আরো ভালো হতো, কিন্তু সেটা তো আর করা গেল না। আপনাদের যে এতটা ভালো লেগেছে এটি আমাদের কাছে অনেক। আপনাদেরকে আজকে তাহলেও আগে করা উচিত ছিল, বলা ছিল না হয় হ্যাঁ খুবই ভালো লেগেছে, যা উচিত অনুচিত না, খুব ভালো লেগেছে। না না এই ভালো লাগাটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এটাই তো কথা। আর আর আপনাদের গানকে কাছে ভালোবাসতে হবে, মন থেকে গানকে নিতে হবে, জানতে হবে। সেটা ঠিক কথা, এগুলো না হলে এসব আসবে না। তার ঠিক। যাই হোক, আজকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেব। অনুষ্ঠানটি বিদায় নেওয়ার আগে আমি রবি কবির কথা যেটা বলি, হে ঐশ্বর্যবান, তোমার এটা দিয়েছিল সে তোমারই গান, গ্রহণ করেছে যত ঋণী তত করেছে আমার, এবং শুভরাত্রি, নমস্কার, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।